আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 40 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে। তো প্রথমে তোমরা দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। 3 নম্বর যে অধ্যায় রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। 4 নম্বর অধ্যায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। 5 নম্বর হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। আর 8 নম্বর অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গের তোমাদের অবস্থান ও প্রশাসনিক বিভাগ আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এইগুলো পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন দেওয়া হবে। এখানে টোটাল পূর্ণমান থাকছে তোমাদের 40, সময় 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। তো প্রথমে দেখো 7টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নের মান এগুলো এক নম্বর মানের প্রশ্ন এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো তোমাদের সাধারণত 3 নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে থাকছে 2টি, তারপরের অধ্যায় থেকে 2টি থাকবে, তারপরে একটা, তারপরে 2টি, এরকম করে 7টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর থাকবে 8টি SAQ প্রশ্ন। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রতিটা অধ্যায় থেকে দেখো 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে। ঠিক আছে, 4টি অধ্যায় থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি। প্রতিটা অধ্যায় থেকে দেখো 1টি করে 2 নম্বর মানের প্রশ্ন থাকছে, 4 দুগুণে 8টা। ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া থাকবে 4টি প্রশ্নের জন্য। তো এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের 4টি লিখতে হবে, 3 4 12 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর হচ্ছে 5 নম্বর মানের একটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 5 নম্বর। এখানে তোমাদের 5 নম্বর মানের কিন্তু 2টি অথবা 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে প্রথম সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। ঠিক আছে, সেখানে সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 অথবা 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো আমরা এখন এই একটি মডেল কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর আমরা ভিডিও থেকে দেখে নিই। আর এই প্রশ্নদের PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছুর ভিডিও আর PDF কিন্তু দেওয়া থাকবে। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 1 × 7 = 7। তো 1 নম্বর দাগে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা না 24 ঘন্টা। তো কোনো স্থান আর তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 12 ঘন্টা। 2 নম্বর হচ্ছে বৃহত্তম অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, নিরক্ষরেখা, কুমেরু। তো বৃহত্তম অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে বলা হয় বিষুবরেখা। ঠিক আছে, 3 নম্বর দাগে একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত, দাক্ষিণাত্য, রাঁচি না মেঘালয় মালভূমি। একটি পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। 4 নম্বর দাগে যে পাত সীমানায় ভঙ্গির পর্বত গঠিত হয় তা হলো প্রতিসারি, অভিসারী, নিরপেক্ষ না গঠনমূলক। তো যে পাত সীমানায় ভঙ্গির পর্বত গঠিত হয় সেটা হচ্ছে অভিসারী পাত সীমানায়। 5 নম্বর দাগে মরু অঞ্চলে যে আবহাওয়া বিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক না জৈব যান্ত্রিক। তো মরু অঞ্চলে যে আবহাওয়া বিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় সেটা হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার। 6 নম্বর দাগে টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং না মিরিক। তো টাইগার হিল যে শহরের কাছে রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং শহরের কাছে রয়েছে। এরপর হচ্ছে 7 নম্বর দাগে অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্তে বৃষ্টিপাত হয় তা হলো পশ্চিমী ঝামেলা। এরপর হচ্ছে আশ্বিনের ঝড়, কালবৈশাখী না সাইক্লোন। তো অক্টোবর মাসের যে ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। নেক্সট 8 নম্বর দাগে এর মধ্যে যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা না মকরক্রান্তি রেখা। তো যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় সেটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা উত্তর দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে, মূল মধ্যরেখা। এরপর দেখো 9 নম্বর দাগে হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত টেথিস সাগর, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর, গোবি মরুভূমি। তো হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত কি টেথিস সাগর। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়ের দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে, 1 × 4 = 4। 1 দাগে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা। তো সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 2 নম্বর মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশ ভাবে কাজ করে। তো মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে কাজ করে।
3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এরপর 4 নম্বর দাগে ড্যাশ আবহাওয়া বিজ্ঞানের শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়, তো উত্তর লিখবে যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়, ঠিক আছে। 5 নম্বর দাগে গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি, তো গ্রিনিচের সময় নির্দেশ করে ক্রনোমিটার এই ঘড়ি। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে একটি শব্দে উত্তর দাও যে কোনো 4টি 1 × 4 = 4। নাম্বার 1, কোনো স্থানে সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানকার স্থানীয় সময় কত, তো কোনো স্থানে সর্বোচ্চ সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানে স্থানীয় সময় হচ্ছে দুপুর 12টা হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর দাগে ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি, উত্তর লিখবে দাক্ষিণাত্য মালভূমি। 3 নম্বর হচ্ছে আবহাওয়া বিকারজাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কি বলা হয়, এখানে উত্তর হবে রেগোলিথ বলা হয়। 4 নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, তো দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। 5 নম্বর থেকে পৃথিবীর ছাদ কোনটি, উত্তর লিখবে পামির মালভূমি। এরপর 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, যার তখন 8 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে স্থানীয় সময় কাকে বলে, তো উত্তর লিখবে সূর্য যখন দ্রাঘিমা রেখার মাথার ওপর আসে তখন সেই দ্রাঘিমা রেখায় মধ্যাহ্ন হয়, অর্থাৎ ঘড়িতে ঠিক বেলা 12টা বাজে বলে ধরা হয়। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। এভাবে যে দ্রাঘিমা রেখায় যখন মধ্যাহ্ন হয় এবং সেই অনুযায়ী যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। 2 নম্বর দাগে হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয়। এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বাড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ হিসাবে গণ্য করা হয়। 3 নম্বর হচ্ছে গিরিজনী আলোড়ন কি, তো এখানে উত্তর লিখবে দেখো, যেখানে ভূমির সংনমন ঘটে সেখানে ভাঁজের সৃষ্টি হয়, শিলা ভাঁজ পেয়ে বিশালাকার গিরি বা পর্বত সৃষ্টি হয় বলে একে গিরিজনী আলোড়ন বলে। নেক্সট হচ্ছে 4 নম্বর স্থলকমতন কি, উত্তর লিখবে উষ্ণতার প্রসর বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভিতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে ও শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়, ফলে শিলার ওপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে। প্রাকৃতিক এই ঘটনাটিকে স্থলকমোচন বলে। 5 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ সীমা উল্লেখ করা, তো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হলো উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, উত্তরে ভুটান এবং পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্যগুলি হলো উত্তরে সিকিম, পূর্বে অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে ওড়িশা রাজ্য। 6 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে নগ্নি ভবন কাকে বলে, তো উত্তর লিখবে আবহাওয়া বিকার স্খলন ও ক্ষয়ভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। আবহাওয়া বিকার ও ক্ষয়ভবনের এই মিলিত প্রক্রিয়ার ফলে নগ্নিভবন ঘটে। 7 নম্বর দেখা হচ্ছে গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝায়, তো উত্তর লিখবে দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। 8 নম্বর হচ্ছে তাল অঞ্চল কাকে বলে, তো কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলিশ অঞ্চলের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। নেক্সট 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 3 4 12 নম্বর দেওয়া আছে। দেখো 1 নম্বর দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়, অন্যদিকে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। 2 নম্বর পার্থক্য হচ্ছে একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য খুব কম দেখা যায়, কিন্তু একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বিশাল হয়ে থাকে। এরপর হচ্ছে 3 নম্বর অক্ষরেখাগুলোর সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়, অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলোর সাহায্যে পৃথিবীর বিভিন্ন
স্থানীয় সময় নির্ণয় করা হয়। এরপর 2 নম্বর দেখে ভঙ্গির পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয় কেন? তো পৃথিবীর অধিকাংশ ভঙ্গির পর্বত অভিসারী পাতসীমানায় মহাদেশীয় পাতের সংঘর্ষের সৃষ্টি হয়েছে। প্রায় 4 থেকে 7 কোটি বছর আগে টারসিয়ারি যুগের শেষ দিকে যে ভঙ্গির পর্বতগুলি সৃষ্টি হয়েছে, ভূতাত্ত্বিক সময়ের বিচারে সেগুলি অত্যন্ত নবীন। এই নবীন ভঙ্গির পর্বতগুলির গঠন কার্য এখনও চলছে। সক্রিয় পাতসীমানায় অবস্থিত হওয়ায় নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল বরাবর ভূমিকম্প হয়ে থাকে। হিমালয়, আলপস, রকি প্রভৃতি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ। 3 নম্বর দেখা হচ্ছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো আবহবিকার ও ক্ষয়ভবন এর প্রধান 3টি পার্থক্য হলো, 1 নম্বর হচ্ছে আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিচূর্ণীভবন ও বিয়োজন ঘটার প্রক্রিয়া। আর ক্ষয়ভবন হলো প্রাকৃতিক শক্তির যেমন নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা আবহবিকার প্রাপ্ত শিলার অপসারণ হওয়ার প্রক্রিয়া। 2 নম্বর পার্থক্য হচ্ছে আবহবিকার ক্ষয়ভবনের উপর নির্ভর করে না, কিন্তু ক্ষয়ভবন আবহবিকার উপর নির্ভরশীল। 3 নম্বর পার্থক্য হচ্ছে আবহবিকার অত্যন্ত ধীর গতিসম্পন্ন ও স্থৈতিক প্রক্রিয়া, আর ক্ষয়ভবন দ্রুত গতিসম্পন্ন গতিশীল প্রক্রিয়া। 4 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের নদ নদীর প্রধান 3টি পার্থক্য হলো, দেখো 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, আর মালভূমি অঞ্চলে নদীগুলি বর্ষা জলে পুষ্ট। 2 নম্বর পার্থক্য হচ্ছে পার্বত্য অঞ্চলের নদীগুলি সারা বছর জল প্রবাহিত হয়, কিন্তু মালভূমি অঞ্চলের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময় জলপ্রবাহ থাকে না বললে চলে। 3 নম্বর পার্থক্য পার্বত্য অঞ্চলের নদীগুলি অধিকাংশই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছে, আর মালভূমি অঞ্চলে নদীগুলি ভাগীরথী, হুগলি নদীতে মিশেছে। তো এগুলো হচ্ছে পার্বত্য অঞ্চলের পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের যে নদী ব্যবস্থা তার মধ্যে পার্থক্য, ঠিক আছে, নদ নদীগুলোর মধ্যে পার্থক্য। 5 নম্বর হচ্ছে কোনো ক্ষেত্রে দেশের প্রমাণ সময় অপরিহার্য কেন? দেখো একটি দেশে অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময়, ঠিক আছে, পরিলক্ষিত হয়। 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য 4 মিনিট সময় পার্থক্য হয়, ঠিক আছে, সেই হিসাবে। ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালনা করা হয়, এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। এরপর 6 নম্বর থেকে সঞ্চয়জাত ও ক্ষয়জাত সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো দেখো 1 নম্বর পার্থক্য হচ্ছে বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয় কার্যের ফলে কোনো উঁচু ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করে, আর বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ কোনো নিচু বা অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। 2 নম্বর পার্থক্য হচ্ছে কানাডিয়ান শিল্ড, পশ্চিম সাইবেরিয়া সমভূমি ক্ষয়জাত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। লোয়েস সমভূমি নদী গঠিত সমভূমি, গাঙ্গেয় সমভূমি, উপকূলীয় সমভূমি প্রভৃতি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। আর 3 নম্বর পার্থক্য হচ্ছে ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে, আর সঞ্চয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। 7 নম্বর দাগে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন? তো আমরা উত্তর লিখছি, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের সুপরিবাহী নয়, এজন্য মরু অঞ্চলের গাছপালাবিহীন উন্মুক্ত প্রান্তরে দিনে এবং রাত্রে শিলার ভিতরের ও বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলি কালক্রমে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্ন স্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহবিকারের এই বিশেষ প্রক্রিয়াকে খণ্ড বিখণ্ডীকরণ বা
পিণ্ড বিচরণ বলা হয়। 8 নম্বর থেকে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ু গুরুত্বপূর্ণ কেন? তো পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির। পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ ও উষ্ণতার পরিবর্তন মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ুর দ্বারা ঘটে। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও শীতকালে শুষ্ক পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এ কারণে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম হচ্ছে 1 দাগে টোকিও, এখানে দেওয়া আছে দেখো 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব থেকে 2016 সালের 1 মার্চ ভোরবেলা মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতা 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব সেখানে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ, কোন সময় এসে পৌঁছেছিল, এটা সমাধান করতে হবে। তো দেখো আমরা সমাধানই করছি। টোকিওর সঙ্গে কলকাতার যে দ্রাঘিমা পার্থক্য, এটা হচ্ছে টোকিওর এখানে দ্রাঘিমা কি কত দেওয়া আছে 139 ডিগ্রি পূর্ব, ঠিক আছে, 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব, আর এখানে কলকাতার হচ্ছে 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব। ঠিক আছে, দুটি একই দ্রাঘিমায় অবস্থিত, ঠিক আছে, একই দিকে, তার জন্য এটাকে বিয়োগ করতে হবে দ্রাঘিমা পার্থক্যের জন্য। তো আমাদের বিয়োগফলটা কত হচ্ছে 139 ডিগ্রি 45 মিনিট থেকে 88 ডিগ্রি 24 মিনিট, এটা বিয়োগ করছি। তো 51 ডিগ্রি 21 মিনিট হবে। ঠিক আছে, এই যে আমরা দ্রাঘিমা পেলাম, এবার এটাকে আমরা সময়টাকে বের করব। আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে সুতরাং লিখছি দেখো 51 ডিগ্রি এই যে 21 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 51 ডিগ্রি 21 মিনিট গুণ 4 হবে। তো গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো 250 মিনিট 24 সেকেন্ড। তো সমান 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড হবে। তাহলে দেখো অর্থাৎ টোকিও এবং কলকাতার মধ্যে সময়ের যে পার্থক্য সেটা 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে সময়ের পার্থক্য। এবার এখানে বলা হয়েছে কি এখানে দেখো 2016 সালে 1 মার্চ ভোর 3টের সময় এই ইমেলটা পাঠানো হয়েছিল। তো কলকাতায় কখন পৌঁছাবে, তো কলকাতা, তো দেখো এটা কীভাবে বের করবো সেটা আমরা দেখে নাও। তো টোকিওর তুলনায় কলকাতা পূর্ব দিকে কম এগিয়ে বলিয়ে কলকাতার সময় টোকিওর চেয়ে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড কম হবে। ঠিক আছে, যেহেতু টোকিওটা কলকাতার পূর্ব দিকে অবস্থিত, তাই টোকিওর সময় কিন্তু সবসময় এগিয়ে থাকবে, আর কলকাতার সময় কিন্তু পিছিয়ে থাকবে, যেহেতু কলকাতা টোকিওর পশ্চিম দিকে অবস্থিত। তাহলে এই যে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড আমরা পেলাম, এটা এই যে সময়টা, এটার সময়টা কিন্তু আমরা কলকাতার যে সময় সেই সময় থেকে আমরা বিয়োগ করব। আমরা লিখব কি প্রশ্ন অনুসারে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার টোকিও থেকে ভোর 3টের সময় পাঠানো ইমেলটি কলকাতায় যে স্থানীয় সময় পৌঁছায় তা হলো ভোর 3টে থেকে আমরা কি করব এই যে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগফলটা আমাদের দেখো 3টে থেকে এই যে ভোর 3টে সময়, ঠিক আছে, সেখান থেকে 3 ঘন্টা আমরা যদি আমরা এটাকে পিছিয়ে দিই 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড, তো আমাদের এটা দাঁড়াবে রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ড। ঠিক আছে, এই সময়টা আমরা পাবো। তাহলে দেখো অতএব 2016 সালটি লিপ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার বা অধিবর্ষ, তাই ইমেলটি কলকাতায় এসে পৌঁছাবে 29 ফেব্রুয়ারি। যেহেতু ওটাকে 1 মার্চ পাঠানো হয়েছিল, কিন্তু কলকাতার সময় সেক্ষেত্রে কী হয়েছিল, আমরা কি পেলাম রাত্রি 11টা পেলাম আগের দিন, অর্থাৎ সেটা আগের দিন হয়ে গেলো। আগের দিন মানে হচ্ছে কত, মার্চ মাসের আগের দিন হচ্ছে ফেব্রুয়ারি মাস পাবো। এবার ফেব্রুয়ারি মাস এই যে 29, যেহেতু এটা 2016 সালটা লিপ ইয়ার সাল, তাই ফেব্রুয়ারি মাসে সেটা 29 তারিখ হবে, 23 তারিখটা 29 হবে, এবং বারটা কী ছিল মঙ্গলবার ছিল, এটা সোমবার হয়ে যাবে। ঠিক আছে, এবং রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ড এটা কিন্তু কলকাতায় এসে পৌঁছাবে এই ইমেলটা। 2 নম্বর থেকে চিত্রসহ যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের 3টি প্রধান প্রক্রিয়া ব্যাখ্যা করুন। তো যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের প্রক্রিয়া হচ্ছে 1 নম্বর খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ। ঠিক আছে, তো যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের সুপরিবাহী নয়, এই জন্য মরু অঞ্চলের গাছপালাবিহীন উন্মুক্ত প্রান্তরে দিনে এবং রাতে শিলার ভিতরের এবং বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলা গাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলি যথাক্রমে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্নস্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহাওয়া বিজ্ঞানের এই বিশেষ প্রক্রিয়াটিকে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ বলে।
এরপরে দেখো 2 নম্বর বা খ দিয়ে আমি লিখছি গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন হলো অন্যতম একটি পদ্ধতি। শিলাস্তর তাপের সুপরিবাহী না হওয়ার ফলে দিন ও রাতে শিলার ভিতরের ও বাইরের অংশের মধ্যে উষ্ণতার যথেষ্ট পার্থক্য ঘটে। উষ্ণতার এই তারতম্যের ফলে শিলাস্তরে ক্রমাগত প্রসারণ ও সংকোচন ঘটে। দীর্ঘদিন ধরে সংকোচন ও প্রসারণের ফলে শিলার উপরের স্তর উপরের দিকে প্রসারিত হয়। তখন উপরের স্তর নিচের অপেক্ষাকৃত শীতল স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো খসে পড়ে। স্বল্পমোচনের ফলে শিলাখণ্ডগুলো অনেকটা গোলাকার হয়ে যায়। তাই বিচূর্ণী ভবনের এই বিশেষ প্রক্রিয়াকে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন বলে। এরপর অপশন গয়েতে গ নম্বর পয়েন্ট বা 3 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখছি দেখো ক্ষুদ্র কণা বিসরণ। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে ক্ষুদ্র কণা বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। যেসব শিলা বিভিন্ন রকমের খনিজ পদার্থে গঠিত, সেই সব বিষম গুণ সম্পন্ন ও বড় দানাযুক্ত শিলাগুলো ঠান্ডায় বা গরমে সমানভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে না। এর ফলে শিলাস্তরের বিভিন্ন স্থানে বিভিন্ন টানের সৃষ্টি হয় এবং তাদের শিলা সশব্দে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উষ্ণতার তারতম্যের ফলে এইভাবে বিষম গুণ সম্পন্ন শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। এরপর 3 নম্বর থেকে আরেকটি প্রশ্ন রয়েছে পাত সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গির পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করেন। দেখো অভিসারী পাত সীমানায় দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগোলে সংঘর্ষের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টি হয়। ওকে, পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূত্বক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি ভূগর্ভে গুরুমণ্ডলে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর গতিশীল অবস্থায় থাকে। ভূত্বকের এই গতিশীল পাত যখন অপর একটি পাতের মুখোমুখি আসে তখন এর সংযোগস্থলে প্রবল চাপের সৃষ্টি হয়। এই অবস্থায় গতিশীল দুটি পাতের মধ্যবর্তী অগভীর খাতে সঞ্চিত পলিস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে। ক্রমাগত ভাঁজগুলো বড় ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়। এরপর দেখো 4 নম্বর থেকে আরও একটি প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিভাগগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো প্রথমে আমরা এর অবস্থানে লিখছি শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চল বিস্তৃত। এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিনা, এই 1 নম্বর হচ্ছে এই পার্বত্য অঞ্চলটি প্রধানত পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। 2 নম্বর এই অঞ্চলটি ক্রমশ দক্ষিণ দিক থেকে উত্তরে ঢালু। 3 নম্বর হচ্ছে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 2 থেকে 30 মিটার পর্যন্ত। 4 নম্বর হচ্ছে এই অঞ্চলটি অত্যন্ত এবড়োখেবড়ো পার্বত্য ভূমি। ওকে, 5 নম্বর এই অঞ্চলে গভীর গিরিখাত, বন্ধু, শৈলশিরা, খরস্রোতা নদী প্রভৃতি লক্ষ্য করা যায়। এখানে, ঠিক আছে। এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। এরপর এর শ্রেণীবিভাগ দেখো তিস্তা নদীর অবস্থানের উপর ভিত্তি করে উত্তরের পার্বত্য অঞ্চলটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম অঞ্চল, ঠিক আছে। এর অবস্থানটা কি না, এই অঞ্চলটি সিঙ্গালীলা পর্বত শ্রেণী ও দার্জিলিং পর্বত শ্রেণী নিয়ে গঠিত। এর বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলটি প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। 2 নম্বর এই অঞ্চলে অবস্থিত সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। আর এরপর হচ্ছে নাম্বার বি দিয়ে লিখছে দেখো তিস্তা নদীর পূর্বাঞ্চল, ঠিক আছে। এর যে 2টি শ্রেণীবিভাগ রয়েছে, একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম অঞ্চল আর একটা তিস্তা নদীর পূর্ব অঞ্চল। এর অবস্থান হচ্ছে জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। এর বৈশিষ্ট্য এই অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাতের জন্য এর উচ্চতা ক্রমশ কমছে। আর 2 নম্বর এই অঞ্চলটি ক্রমশ পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে জলঢাকা নদীর উপত্যকার দিকে বিস্তৃত হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র আলোচনা করলাম। সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ করে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে,
আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।